যে মুহূর্তে চতুর্দিকে টান টান উত্তেজনা, দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে, চাঞ্চল্যকর অনেক খবর আশেপাশে, ঠিক সেই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে এই ভিডিওটি করছি, কন্টেন্টের সাবজেক্ট, এটি অনেকের কাছে ইনসিগনিফিকেন্ট বা লেস ইম্পর্টেন্ট মনে হতে পারে। তো তারপরও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই বিষয়ে একটি কন্টেন্ট বানাবো। আর কারণ হলো, মানুষের জীবনের প্রশ্ন জড়িত এই কন্টেন্টের বিষয়বস্তুর সঙ্গে। আর মানুষের জীবনের চাইতে গুরুত্বপূর্ণ তো আসলে কিছুই হতে পারে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো যেই বিষয়ে আমি কথা বলতে চাইছি বা আমার কন্টেন্টের বিষয়বস্তু যা আছে, থাম্বনেইল ইতিমধ্যে ইঙ্গিত করছে। তো আজই আমি বিবিসি বাংলার একটি প্রতিবেদন পড়ছিলাম, আর প্রতিবেদনটি বাংলাদেশে ঔষধ ব্যবস্থাপনা এবং বাজারগুলোতে কিভাবে, ফার্মেসিগুলোতে যেই যে পয়েন্টে, যে আউটলেটে ওষুধ বিক্রি হচ্ছে, সেখানে কিভাবে ভেজাল ওষুধ ছড়িয়ে পড়েছে, প্রাণঘাতী হয়ে উঠছে সব কিছু। এই ভেজাল ঔষধ, ভেজাল ইঞ্জেকশন, ভেজাল অ্যান্টিবায়োটিক, এই বিষয়গুলোর উপর কিন্তু এই প্রতিবেদনটি, বিবিসি বাংলার চমৎকার প্রতিবেদন, বেশ দীর্ঘই বলতে হবে। আর এই বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা আমি ভেবেছি যে আমার প্রিয় দর্শকদের সঙ্গে আমি বিষয়টি শেয়ার করব। কারণ আমি আগেই বলেছি যে জীবনের সঙ্গে জড়িত এই বিষয়টি, আমাদের জীবন রক্ষার সঙ্গে জড়িত। আর এই প্রতিবেদন পরে আমরা যদি একটু সচেতন হতে পারি, তাহলে নিজেদের জীবন রক্ষা পাবে আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আমাদের প্রিয়জনদের জীবন। তাই ভেবেছি এই বিষয়টি নিয়ে একটি ভিডিও করা যেতেই পারে। আর সেই জন্য এই সিদ্ধান্ত এবং এই কন্টেন্ট আমি বানিয়েছি। প্রিয় দর্শক, শুরু করি তাহলে কন্টেন্ট নিয়ে কথা। গত বছর, খুব বেশি দিন আগের কথা না, নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঢাকার ইউনাইটেড হাসপাতাল এবং গাজীপুরের সম্ভবত মালিবাগের JS ডায়াগনস্টিক সেন্টার, এই দুটো জায়গায় খতনা করাতে গিয়ে, সুন্নতে খতনা, শিশু আয়ান এবং আহনাফ করুণ মৃত্যুবরণ করে। সুন্নতে খতনা একটি ছোট্ট সার্জিক্যাল অপারেশন। তো এরকম একটি অপারেশনে কেউ কখনো মারা যাবে, কেউ কোনোদিন ভাবতে পারেনি। বাংলাদেশের লাখো কোটি ছেলে শিশু গ্রামে যারা বড় হয়েছে, তাদের সুন্নতে খতনা এমনিতেই হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে। গ্রামের কোয়াকরা, হাজাম যাদের বলা হয়, তাদের হাতে তাদের খতনা হয়েছে। কেউ কোনোদিন মরেছে বলে আমরা শুনিনি। বাট আধুনিক ব্যবস্থা সংবলিত ইউনাইটেড হাসপাতাল এবং অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক, এই জায়গাগুলোতে খতনা করাতে গিয়ে এই আহনাফ এবং আয়ান সহ আরও বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে গত বছর। এবং ভাবিয়ে তুলেছিল অভিভাবক মহলকে, সচেতন মানুষকে, সবাইকে ভাবিয়ে তুলেছিল। এমনও হয়েছিল যে কিছু অভিভাবক তাদের ছেলে শিশুর সুন্নতে খতনার বিষয়টি প্রলম্বিত করতে রাজি হয়েছিলেন, পোস্টপোন করে দিয়েছিলেন, যে আপাতত খতনা করাবো না। এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আর কেন হয়েছিল? অবশেষে জানা গিয়েছিল যে আসলে অন্য কোনো বিষয় ছিল না, ডাক্তারদের ভুল অপারেশন, এরকম কোনো ব্যাপার ছিল না। আমরা সবাই জানি, ছোট বড় যে কোনো অপারেশনে অ্যানেস্থেজিয়া যে কথাটি আমরা বলি, অর্থাৎ অবশ করে দেওয়া হয় জায়গাটি। অপারেশন ছোট হলে কখনো লোকাল অ্যানেস্থেজিয়া বলি আমরা, আর বড় হলে হয়তো একটা রোগীকে পুরো অজ্ঞান করা হয়, ফুল বডি অ্যানেস্থেজিয়া করা হয়, যাতে রোগী একেবারেই টেন না পান, ব্যথামুক্ত অপারেশন করা যেতে পারে। তো এই জন্য এই অ্যানেস্থেজিয়া, এবং সেই জন্য অ্যানেস্থেজিয়ার জন্য নানা রকম ওষুধ ব্যবহার করা হয়। তো যে ওষুধটি আয়ান এবং আহনাফের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, সেই ওষুধটি ছিল হ্যালোথেন। অ্যানেস্থেজিয়া করবার জন্যে, কোনো একটি জায়গাকে অবশ করবার জন্য হ্যালোথেন ব্যবহার করা হতো। বর্তমানে নিষিদ্ধ আছে, এটি ব্যবহার করা হয় না। আর এই হ্যালোথেন আসছিল ভারত থেকে, ভেজাল হ্যালোথেন, আসলটি ছিল না। আর এই ভেজাল হ্যালোথেন ব্যবহার করে অসংখ্য শিশু বাংলাদেশে মৃত্যুবরণ করেছে। শুধু শিশুই না, প্রাপ্তবয়স্করা মৃত্যুবরণ করেছে। ছোট বড় অপারেশন করতে গিয়ে, সার্জিক্যাল অপারেশন, সেখানে এই হ্যালোথেন ব্যবহার করা হয়েছিল এবং তখন অনেকের মৃত্যু হয়েছিল। এবং সত্যিকার অর্থে ভাবিয়ে তুলেছিল এই স্বাস্থ্য সেক্টর সবাইকে, অভিভাবক, সাধারণ মানুষ, রোগী, সেবা প্রত্যাশী, প্রত্যেককে ভাবিয়ে তুলেছিল যে ছোটোখাটো অপারেশনও রোগী মারা যাচ্ছে হঠাৎ করে, এবং ইঞ্জেকশন দেওয়ার পর মারা যাচ্ছে। তো আসলে এই হ্যালোথেন ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল, হ্যালোথেন মেডিসিনটি ব্যবহার করে। আর যা ছিল ভারত থেকে আসা ভেজাল, অর্থাৎ আসল ছিল না। আর সেই ভেজাল হ্যালোথেনের প্রভাবে অনেকের তাজা প্রাণ ঝরে গেল অকালে। গত বছরই 2023 ডিসেম্বর এবং 2024 জানুয়ারিতে আগের পিজি হসপিটাল, কিংবা মাঝখানে যেটি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল, পোস্ট গ্রাজুয়েট হসপিটাল নাম দেওয়া হয়েছিল, যা হালে বলা হচ্ছে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানেও
3টি শিশুর মৃত্যু হয়েছিল 2023 ডিসেম্বরে এবং 2024 জানুয়ারিতে। আর এই 3 শিশুর মৃত্যু হয়েছিল তাদের কানে ছোট্ট অপারেশন করে একটি ছোট্ট হিয়ারিং ডিভাইস বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারা কানে খাটো ছিল, বাচ্চাগুলো কানে শুনছিল না, সম্ভবত জন্মগত ত্রুটি ছিল, আর সেই জন্য ছোট্ট হিয়ারিং ডিভাইস যা কিনা কানের ভেতরে ছোট্ট সার্জিক্যাল অপারেশন করে প্রতিস্থাপন করতে হয়, ইমপ্লান্ট করতে হয়। তো সেই চেষ্টা করতে গিয়েও 3টি শিশুর মৃত্যু হয়েছিল 23 ডিসেম্বর এবং 24 জানুয়ারিতে। সেইটিও ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করেছিল বিভিন্ন মহলে। ডাক্তাররাও স্টান্ড হয়ে গিয়েছিলেন, শকড হয়ে গিয়েছিলেন, যেটা কী করে সম্ভব, এটা কেন হলো এবং হওয়া সম্ভব না কোনোভাবেই। হ্যাঁ, পরে জানা গেল সেই একই কাহিনী, ভেজাল হ্যালোজেন। তো এই তো গেল অবশ করবার বা অ্যানেস্থেজিয়া করবার ওষুধের কথা, ইনজেকশনের কথা, মেডিসিনের কথা। এর বাইরেও প্রাণ রক্ষাকারী অ্যান্টিবায়োটিক বা অন্যান্য গুরুত্বপূর্ণ মেডিসিন, সেগুলো তো সব ভেজাল হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, মান রক্ষা না করে, অর্থাৎ ভেজাল। জাস্ট যে কোনো লোক এগুলো তৈরি করছে একই রকম দেখতে, আর সেগুলো বাজারজাত করছে বিভিন্ন ফার্মেসির মাধ্যমে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। তো যা দিয়ে শুরু করেছিলাম যে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে এই বিষয়ে, প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনায় আমি সরাসরি প্রতিবেদনের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আমি সবাইকে অনুরোধ করব, আকুল আবেদন জানাবো আপনাদের কাছে, দয়া করে ভিডিওটি দেখবেন এবং যদি আপনার কাছে মনে হয় বিষয়বস্তু গুরুত্বপূর্ণ, দয়া করে শেয়ার করতে ভুল করবেন না। আমি সাধারণত আমার কোনো ভিডিওতে শেয়ার করবার কথা কাউকে বলি না, তা আমার কাছে এই কাজটি সস্তা মনে হয় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার ভিউয়ার্সরা যদি মনে করেন যে বিষয়বস্তু গুরুত্বপূর্ণ, কন্টেন্ট তাদের ভালো লাগছে, এই চ্যানেল তাদের ভালো লাগে, তারা এমনিতেই সাবস্ক্রাইব করবেন, তারা যথেষ্ট স্মার্ট এটি বুঝবার জন্য। সো আমি ব্যক্তিগতভাবে এই আবেদন রাখি না, বাট আমি এখন বলছি, বিশেষ অনুরোধ করছি আপনাদের, দয়া করে ভিডিওটি দেখবেন, তাতে নিজের জীবন রক্ষা হবে এবং প্রিয়জনদেরও জীবন রক্ষা হবে, এবং শেয়ার করবেন অনুগ্রহপূর্বক। সো শুরু করছি প্রতিবেদন। হেডলাইন ছিল, আটা ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ। রিপোর্ট করেছেন তারেকুজ্জামান শিমুল, বিবিসি বাংলা। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভেজাল ও নকল ঔষধের কারবারিরা। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল সবখানি ছড়িয়ে পড়েছে নকল ও ভেজাল ওষুধ, যা নিয়ে রোগী ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে ভেজাল ও নকলের উপদ্রব এতটাই বেড়েছে যে চিকিৎসকদের মধ্যে অনেকে ওষুধগুলোর ব্যবহার কমিয়ে দিয়েছেন, এমনকি কেউ কেউ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে। তেমনই একটি ওষুধের নাম অ্যালবুমিন ইনজেকশন, যা মূলত বড় ধরনের অস্ত্রোপচার বা গুরুতর আঘাত পরবর্তী চিকিৎসায় রক্তে প্লাজমার পরিমাণ বাড়ানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু ওষুধটির নকল ও ভেজালে এখন বাজার সয়লাভ বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। বাজারে এর নকল এতটাই বেড়ে গেছে যে আমরা এটা দেওয়া প্রায় বন্ধই করে দিচ্ছি। বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল, সেটির গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার চঞ্চল কুমার ঘোষ। মূলত অ্যালবুমিন ব্যবহারের পরও বছরখানেক আগে সিলেটে এক রোগীর মৃত্যু এবং ঢাকার বেশ কিছু হাসপাতালে রোগীর শরীরে জটিলতা দেখা দেওয়ায় ইনজেকশনটি পরীক্ষাগারে পাঠানো হয়। এরপরই নকলের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকেরা। তারা বলছেন, নকল অ্যালবুমিন ইনজেকশনটি দেখতে এতটাই আসলের মতো যে খালি চোখে দেখে পার্থক্য করা যায় না। সাধারণ মানুষ কিভাবে বুঝবে? তারা অসহায় অবস্থায়। আমরা ডাক্তাররাই তো অনেক সময় ধরতে পারি না যে কোনটা আসল আর কোনটা নকল, দেখে একই রকম লাগে দেখতে, সেজন্যই পারতপক্ষে ব্যবহার না করার চেষ্টা করি, বলেন ডাক্তার ঘোষ। বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী নেইচারে প্রকাশিত এক গবেষণায় দেখা যাচ্ছে, শুধুমাত্র ঢাকা শহরে বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিকের মধ্যে প্রায় 10% ওষুধই নকল, ভেজাল এবং নিম্নমানের। ঢাকার বাইরে এই পরিস্থিতি আরও খারাপ বলে জানাচ্ছেন গবেষকরা। অনেক ক্ষেত্রে আটা ময়দা দিয়ে বানানো নকল বড়ি বিক্রির ঘটনা ঘটছে, কিন্তু এটি বন্ধ করার জন্য যে ধরনের তৎপরতা থাকা প্রয়োজন, সরকারের তরফে সেটি লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ডাক্তাররা। এক্ষেত্রে আমরা সরকারের আন্তরিকতার ঘাটতি দেখতে পাচ্ছি, যার কারণে কঠোর আইন থাকার পরও বাজারে ভেজাল ও নকল ওষুধের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। বিবিসি বাংলাকে বলেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসাইন। ভেজাল নকল ঢাকার বাইরে বেশি। স্বাস্থ্য খাতের গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহর থেকে দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সবখানি ভেজাল ও নকল ওষুধ ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে যেসব ওষুধের চাহিদা এবং দাম বেশি, সেগুলোরই নকল ও ভেজাল বাজারে বেশি দেখা যাচ্ছে।
যেমন গ্যাস্ট্রিক কিংবা অ্যান্টিবায়োটিকের ওষুধ। সারা দেশে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে, সে কারণে অসাধু ব্যক্তিরা সেগুলো নকল বের করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। বিবিসি বাংলাকে বলছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মহিউদ্দিন ভূঁইয়া। বাংলাদেশের ওষুধের মান নিয়ে বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী নেইচারে যে গবেষণাটি প্রকাশিত হয়েছে, বাংলাদেশে সেটির নেতৃত্ব ছিলেন অধ্যাপক ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগের সঙ্গে ওই গবেষণায় যৌথভাবে কাজ করেছে জাপানের কানজাওয়া ইউনিভার্সিটি এবং জার্মানির এভারহার্ড কার্ল ইউনিভার্সিটির একদল গবেষক। গবেষণাটি তারা দুই ভাগে ভাগ করেছেন, যেখানে প্রথম ভাগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে 3 ধরনের গ্যাস্ট্রিক ও অ্যান্টিবায়োটিক ওষুধের 189টি নমুনা সংগ্রহ করে সেগুলোর মান পরীক্ষা করে দেখেন গবেষকেরা। সেগুলো হলো ইসোমিপ্রাজল, সেফিক্সিম এবং অ্যামোক্সিসিলিন, ক্লাবুলানিক অ্যাসিড। এর মধ্যে ইসোমিপ্রাজল গ্যাস্ট্রিকের সমস্যা নিরসনে ব্যবহার করা হয়, আর সেফিক্সিম ও অ্যামোক্সিসিলিন ক্লাবুলানিক অ্যাসিড মূলত অ্যান্টিবায়োটিক, যা সাধারণত নিউমোনিয়া ও প্রস্রাবের সংক্রমণের মতো রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। নমুনাগুলোর মধ্যে 78.6% খুচরা বিক্রেতাদের থেকে এবং 20.9% সংগ্রহ করা হয় ওষুধের পাইকারি বিক্রেতাদের কাছ থেকে। 2022 সালে গবেষণাটির প্রথম ধাপের ফলাফলে প্রকাশিত হয়। সেখানে ঢাকায় সংগৃহীত নমুনায় নকল, ভেজাল এবং নিম্নমানের ওষুধের পরিমাণ ছিল প্রায় 10%। গবেষণার দ্বিতীয় ধাপে ঢাকার বাইরের জেলাগুলো থেকে গ্যাস্ট্রিক ও অ্যান্টিবায়োটিকের ওই 3 ধরনের ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। সেখানে ঢাকার থেকে প্রায় দ্বিগুণ, অর্থাৎ প্রায় 20% মতো নকল, ভেজাল এবং নিম্নমানের ওষুধ পেয়েছেন গবেষকেরা। এটা বেশ উদ্বেগজনক এবং জনস্বাস্থ্যের জন্য রীতিমতো হুমকি বলে আমরা মনে করি, বিবিসি বাংলাকে বলছিলেন অধ্যাপক ভূঁইয়া। নকল ওষুধের কোনোটির মধ্যে উপাদান হিসেবে আটা, ময়দাও পাওয়া গিয়েছে বলে তিনি জানান। বেশি নকল হচ্ছে যে ধরনের ওষুধ, গবেষক ও চিকিৎসকরা বলছেন যেসব ওষুধের চাহিদা ও দাম বেশি বাজারে, সেই সব ওষুধের নকলও বেশি। চাহিদা থাকার পরও বাজারে সহজে পাওয়া যায় না এমন ওষুধের নকল বের হচ্ছে। এক্ষেত্রে দেশে উৎপাদিত ওষুধের পাশাপাশি অনেক বিদেশি ওষুধের নকল হতে দেখা যাচ্ছে। যেহেতু চাহিদা রয়েছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে, ফলে সহজে লাভ হওয়ার চিন্তা থেকে এক শ্রেণীর মানুষ এসব ওষুধের নকল বের করছে। বিবিসি বাংলাকে বলছিলেন গবেষক এবং ফার্মেসি বিভাগের শিক্ষক ডক্টর মহিউদ্দিন ভূঁইয়া। নজরদারি না থাকায় এবং বিভিন্ন মাধ্যমে ওষুধগুলো পৌঁছে যাচ্ছে ঢাকার গলিগুলির ফার্মেসি থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। নকল ওষুধ উৎপাদনে যেহেতু আসলের মতো খরচ হচ্ছে না, সে কারণে ওষুধগুলো কোম্পানির চেয়ে অনেক কম রেটে ফার্মেসিগুলোতে পাওয়া যাচ্ছে, ফলে বেশি লাভের আশায় তারাও এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে, বলেন ভোক্তাদের সংগঠন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসাইন। আবার অনেক সময় কিছুটা কম দামে পাওয়ার আশায় রোগীরাও নকল ওষুধ কিনে প্রতারিত হচ্ছেন। বিশেষ করে যাদের আর্থিক অবস্থা ভালো নয়, তারাই দেখা যাচ্ছে এগুলো কিনছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। ফার্মেসির অবহেলায় নষ্ট হচ্ছে ওষুধের মান। আরেকটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর তথ্য, বেসরকারি হিসেবে বাংলাদেশে বর্তমানে 2.5 লাখেরও বেশি ওষুধের দোকান রয়েছে। এসব ফার্মেসির মধ্যে বড় একটি অংশেরই অনুমোদন নেই বলে জানা গেছে। আবার যেগুলোর অনুমোদন রয়েছে, নজরদারির অভাবে সেগুলোর মধ্যে অনেক ফার্মেসি নিয়ম নীতি মানছে না বলে জানিয়েছেন তারা। বিশেষ করে মফস্বল শহর ও গ্রামে যে ফার্মেসিগুলো গড়ে উঠেছে, সেগুলোর বেশিরভাগই দেখা যাচ্ছে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। ওষুধ সংরক্ষণের মতো পরিবেশও অনেকগুলোতে নেই। বিবিসি বাংলাকে বলেন গবেষক মহিউদ্দিন ভূঁইয়া। ওষুধ সংরক্ষণের জন্য বিশেষ ধরনের পরিবেশের প্রয়োজন হয় বলে তিনি জানান। ওষুধের গায়ে লেখা থাকে যে সেটি কেমন পরিবেশ এবং কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। সেজন্য ফার্মেসিতে এসি এবং ফ্রিজ রাখাটা জরুরি। কিন্তু আমরা তো দেখছি যে ঢাকার বাইরে, এমনকি ঢাকার ভেতরে অসংখ্য ফার্মেসিতে সেগুলো নেই। এতে ওষুধের মান নষ্ট হচ্ছে বলেন তিনি। স্বাস্থ্যে কী প্রভাব পড়ছে? নকল, ভেজাল, নিম্নমানের ওষুধ সারা দেশে ছড়িয়ে পড়াকে জাতীয় স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। টাকা খরচ করে এসব ওষুধ কিনে মানুষ কেবল প্রতারিতই হচ্ছে না, বরং এর ফলে তাদের ভোগান্তি বাড়ছে, এমনকি অনেকে মারাও যাচ্ছেন। বিবিসি বাংলাকে বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। চিকিৎসকরা বলছেন ভেজাল ও নকল ওষুধ দুইভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে। এর মধ্যে কিছু তাৎক্ষণিক ক্ষতি হচ্ছে আর কিছু হচ্ছে দীর্ঘমেয়াদে। বিবিসি বাংলাকে বলছিলেন মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার শাহনুর শারমিন। বিষয়টি ব্যাখ্যা করে শারমিন বলেন, তাৎক্ষণিক ক্ষতিটা হলে রোগীর ভোগান্তি। আটা, ময়দা দিয়ে বানানো নকল ওষুধ যেহেতু কাজ করতে পারে না, সেই ক্ষেত্রে রোগ সারছে না। অন্যদিকে যেগুলোতে রাসায়নিক উপাদান রয়েছে, সেগুলোর কারণে দীর্ঘমেয়াদে রোগীর শরীরে নতুন নানা সমস্যা তৈরি হতে পারে।
আবার গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে নকল ভেজাল ওষুধ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে ওষুধে কাজ না হওয়ায় যেমন মৃত্যু হতে পারে, তেমনি রাসায়নিক উপাদানের প্রতিক্রিয়াতে সেটি ঘটতে পারে, বলেন ডাক্তার মুস্তাক হোসেন। গত বছর ঢাকার বেশ কিছু হাসপাতালে অ্যানেস্থেজিয়া বা চেতনানাশক ওষুধ দেওয়ার পর অন্তত 3টি শিশুর মৃত্যু হয়। পরে চেতনানাশকে ব্যবহৃত হ্যালোথেন পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন যে সেগুলো ভেজাল ছিল। এই ঘটনার পর দেশের সরকারি বেসরকারি সকল হাসপাতালে চেতনানাশক ওষুধ হিসেবে হ্যালোথেনের ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। নকল ও ভেজাল ওষুধের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা না গেলেও নিম্নমানের ওষুধে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের বড় ক্ষতি হচ্ছে, জানাচ্ছেন গবেষকরা। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে শুধু নিম্নমানের নয়, তাহলে সেটি তো কাজই করে না, বরং উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘমেয়াদে এটি শরীরের নানা জটিলতা তৈরি করতে পারে, বিবিসি বাংলাকে বলেন গবেষক মহিউদ্দিন ভূঁইয়া। সারা দেশে যেভাবে ছড়াচ্ছে, স্বাভাবিক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নকল ও ভেজাল ওষুধের উৎপাদন এবং বিক্রি কম দেখা যায়, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর থেকে পুলিশ বাহিনী আগের মতো সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে না। ওষুধ প্রশাসনকে সেভাবে মাঠে নামতে দেখা যায়নি। এই সুযোগে হেরা আবার ব্যবসা শুরু করছে। বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকায় ওষুধের বড় পাইকারি বাজার মিটফোর্ড এলাকার একজন ওষুধ ব্যবসায়ী। নাম প্রকাশে অনুচ্ছুক অন্য একজন ব্যবসায়ী জানিয়েছেন, ঢাকার আশপাশের কিছু এলাকায় এই ভেজাল ওষুধের কারখানা রয়েছে। কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর ওইসব এলাকায় কারখানা আছে বলে শুনেছি। তো প্রিয় দর্শক, এই যখন অবস্থা, তখন এখন তো দেশে একটি অন্যরকম সরকার চলছে। এই সরকারকে এই জন্য পুরোপুরি দোষারোপ করা যাবে না, কারণ সরকার অলরেডি একটা টিউমালটিওয়াস সিচুয়েশনে আছে, টালমাটাল একটি অবস্থা চলছে। সব কিছু মিলিয়ে সরকারকে অস্থিতিশীল করবার সব চেষ্টা জারি আছে, বহাল আছে। তো এই মুহূর্তে তারা ভেজাল ওষুধ বন্ধ করবার বিষয়ে মনোযোগ দিতে পারবেন সেইটি আমি খুব একটা বিশ্বাস করি না। এর আগেও তো দেশে সরকার ছিল এবং সেই সরকারগুলো স্থিতিশীল ছিল। বছরের পর বছর সরকারের পর সরকার বদল হয়েছে এই দেশে, কিন্তু এই বিষয়ে কোনো সরকার সেরকম কোনো কাজ কি করেছে? হ্যাঁ, 2023-এ সরকার একটি আইন করেছে, এই ভেজাল ঔষধ বা এরকম অপরাধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করেছে 2023 সালে। আওয়ামী লীগ সরকারই সেটি করেছে। হ্যাঁ, আইন করা হয়েছে, বাস্তবায়ন কি হয়েছিল কখনো? কোনো অপরাধীর সাজা কি হয়েছিল সেই আইনের আওতায়? ফলো আপ কি হয়েছিল? হয়নি। আগেও বিভিন্ন সরকারের সময় বিভিন্ন বিষয়ে আইন হয়েছে, নতুন নতুন আইন, আর আইনগুলো করে সরকারগুলো বাহবা কুড়িয়েছে। আমরা এই জন্য আইন বদল করেছি, নতুন আইন করেছি, কিন্তু সেই আইনের বাস্তবায়ন কখনো হয়নি, ফলো আপ হয়নি কখনো। কেন হয়নি? কারণ সত্যিকার অর্থে সরকারগুলো কখনোই গণমুখী সরকার ছিল না। জনস্বার্থ তাদের কাছে কখনো প্রাধান্য পায়নি, ব্যক্তি স্বার্থই প্রাধান্য পেয়েছিল। কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর ক্ষমতা কক্ষিগত করে ক্ষমতায় থাকা যায়, কিভাবে স্বৈর শাসনকে জারি রাখা যায়, কিভাবে স্বৈরাচারী হয়ে ওঠা যায়, কিভাবে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়, সেই চেষ্টায় তারা ছিলেন বিভোর, মশগুল। তাই জনস্বাস্থ্য তাদের কাছে হয়েছে উপেক্ষিত। তো আগামী দিনে যেই সরকার ক্ষমতায় আসবে, তারা এই বিষয়ে কি করবে, আদৌ এটি তাদের প্রায়োরিটি সেক্টরে থাকবে কিনা সেটি আমরা জানি না। দেখবার অপেক্ষায় থাকলাম। আর এখন যেই সরকার ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা আছেন, ডিপার্টমেন্টগুলো তো আছে। তো স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা যদি এই বিষয়ে একটু নজর দেন, আইনের কঠোর প্রয়োগের বিষয়টি সিরিয়াসলি ভাবেন, তাহলে কিছুটা হলেও তো আমাদের লাভ হবে, কিছু জীবন্ত রক্ষা পাবে। ভেজাল ওষুধ খাওয়ার হাত থেকে আমরা বাঁচতে পারব, মানুষ প্রাণে বাঁচবে। আর প্রাণ রক্ষা করা স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা যিনি আছেন, তার একটি পবিত্র দায়িত্ব হতে পারে এবং করা উচিত। এটি সময়ের দাবি। সো এই দাবি জানিয়ে এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকবার জন্য। ভালো থাকবেন।